স্ক্রিনে দেখানো এই ছোট্ট খেলনা ড্রোনের মতো ডিভাইসটার ওজন হয়তো মাত্র কয়েক কেজি, কিন্তু এর ভেতরে বসানো আছে থার্মাল সেন্সর আর পেছনে ঝুলছে একটি ফাইবার অপটিক তার। এই ছোট্ট ডিভাইসটি এখন কাঁপন ধরিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী দাবি করা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বুকে। যে ইসরায়েল আয়রন ডোম আর লেজার ডিফেন্স দিয়ে নিজেদের আকাশকে অভেদ্য দুর্গ ভাবত, তাদের সেই অহংকার এখন ধুলোয় মিশিয়ে দিচ্ছে হিজবুল্লাহর এই নতুন নাইট হান্টার ড্রোন। 24 ঘন্টায় হিজবুল্লাহ ইসরায়েলের ওপর এক আধটা নয়, একযোগে 41টি বিধ্বংসী হামলা চালিয়ে পুরো উত্তর সীমান্তকে একটি ফুটন্ত কড়াইয়ে পরিণত করেছে। 70টিরও বেশি এয়ার রেড সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের গ্যালিলি, সাফেদ আর তিবি রিয়াজ অঞ্চলে। ইসরায়েলের গর্ব মার্কাভা ট্যাঙ্ক পর্যন্ত হিজবুল্লাহর গাইডেড মিসাইলের আঘাতে কয়লা হয়ে গেছে। পশ্চিমা দুনিয়া এতদিন ইরানের তৈরি সস্তা শাহের ড্রোন নিয়ে হাসাহাসি করত, কিন্তু এখন ইসরায়েলের ঘুম উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর এই ফার্স্ট পার্সন ভিউ ড্রোন। এই ড্রোনে এমন থার্মাল সেন্সর বসানো আছে যা ঘুটঘুটে অন্ধকারেও মানবদেহের তাপমাত্রা শনাক্ত করে নিখুঁত নিশানা বানাতে পারে। অর্থাৎ ইসরায়েলি সেনারা বাংকারে বা ঝোপঝাড়ে লুকিয়ে থাকলেও হিজবুল্লাহর ড্রোনের চোখ এড়ানো এখনো অসম্ভব। সবচেয়ে মারাত্মক প্রযুক্তি হলো এর ফাইবার অপটিক তার। ড্রোনটি যখন ওড়ে তার পেছন থেকে একটি অতি সূক্ষ্ম তার খুলতে থাকে, যার মাধ্যমে এটি সরাসরি নিয়ন্ত্রিত হয়। ইসরায়েলের দামি দামি ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম বা জ্যামার ডিভাইস এই ড্রোনের কিচ্ছু করতে পারে না, কারণ এর সিগন্যাল তো বাতাসে ভাসছে না, আসছে তারের মাধ্যমে। ফলে ইসরায়েলের ডিফেন্স মেকানিজম এখন পুরোপুরি ঠুটো জগন্নাথ। ওয়াল স্ট্রিট জার্নালের ডেটা বলছে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর হিজবুল্লাহর ড্রোন হামলায় অন্তত 7 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কিন্তু পর্দার আড়ালে থেকে কে ইসরায়েল আর আমেরিকাকে এই দাবার বোর্ডে কিস্তিমাত করছে? অবশ্যই ইরান। ইরান হিজবুল্লাহর হাতে এমন অস্ত্র তুলে দিয়েছে যা দিয়ে যেমন কুকুর তেমনি মুগুরি নীতিতে ইসরায়েলকে জবাব দেওয়া হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসন ভেবেছিল লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু তখনই দাবার বোর্ডে আসল চালটি দেয় ইরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে সরাসরি ইসরায়েলের নাগরিকদের উদ্দেশ্যে এক নজিরবিহীন হুঁশিয়ারি জারি করা হয়। ইরানের স্পষ্ট কথা, যদি বৈরুতে ইসরায়েল কোনো বড় হামলা চালায়, তবে উত্তর ইসরায়েল আর সামরিক বসতিতে থাকা নাগরিকদের যেন তল্পি তল্পা গুটিয়ে এলাকা ছাড়তে বলা হয়, কারণ ইরান তখন সরাসরি মাঠে নামবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে, লেবাননে ইরানের রেড লাইন পার করার চেষ্টা করলে সেটিকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরানের প্রতিরোধ অক্ষ একযোগে নতুন নতুন ফ্রন্ট খুলে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরবে। ইরানের এই এক হুঁশিয়ারিতেই পুরো ওয়াশিংটন আর তেল আবিবের হাত পা কাঁপা শুরু হয়ে যায়। সাগর পৃষ্ঠে এখন বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি যে কোনো মুহূর্তে আগুনের গোলার মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন বা প্রধান রক্তনালী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নৌ অবরোধ। আর এই অবরোধের ঠিক বিপরীতে দাঁড়িয়ে ইরান গর্জে উঠেছে, একটি মাত্র সংকেতেই অচল করে দেয়া হবে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতির ভয়াবহতায় পিঠ দেয়ালে ঠেকে গেছে সৌদি আরবের। রিয়াদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনের মাসুল তাদেরই গুনতে হতে পারে লোহিত সাগরের অতল গহ্বরে। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া, কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই রণকৌশল এখন বুমেরাং হওয়ার পথে। রিয়াদ থেকে অত্যন্ত সতর্কবার্তা পাঠানো হয়েছে হোয়াইট হাউসে, অবরোধ শিথিল করুন, আলোচনার টেবিলে ফিরুন। কিন্তু কেন এত ভয় সৌদি আরবের? উত্তর লুকিয়ে আছে মানচিত্রের একটি সরু বিন্দুতে, বাব আল মানদেব। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরান যে হাত গুটিয়ে বসে থাকবে না তা রিয়াদ ভালো করেই জানে, আর তাদের প্রতিশোধের আগ্নেয়গিরি এবার বিস্ফোরিত হতে পারে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেবে। এই সংকীর্ণ পথটি সৌদি আরবের তেল রপ্তানির চূড়ান্ত লাইফলাইন। 6 সপ্তাহের যুদ্ধে ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারা হরমুজ অচল করে দিতে সক্ষম, আর এখন সেই সক্ষমতা যদি বাব আল মানদেবে প্রয়োগ করা হয়, তবে সৌদি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে।
বিপদের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বাব আল মানদেব উপকূলের বিশাল অংশ এখন তাদের কবজায়। গাজা যুদ্ধের উত্তাল সময়ে হুথিরা বারবার এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে আতঙ্ক সৃষ্টি করেছে। নিউ আমেরিকা পলিসি ইনস্টিটিউটের ইয়েমেন বিশেষজ্ঞ অ্যাডাম ব্যারনের মতে, ইরান যদি লোহিত সাগরের এই রুদ্ধদ্বার বন্ধ করতে চায় তবে হুথিরাই তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইরান শুধু ইশারা দিচ্ছে আর হুথিরা গাজা ইসরায়েলের যুদ্ধের বদলা হিসেবে এই পথ বন্ধ করার হুমকি দিয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতির হুঁশিয়ারিটি যেন সরাসরি ডায়নামাইটের বিস্ফোরক। তিনি সোজা জানিয়ে দিয়েছেন তেহরান বাব আল মানদেবকে হরমুজ প্রণালীর মতোই গুরুত্ব দেয়। হোয়াইট হাউস যদি তাদের বোকার মতো ভুল অব্যাহত রাখে তবে বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম বার্তা সংস্থা হুমকি দিয়েছে, পারস্য উপসাগরে তাদের বন্দরগুলো অনিরাপদ হলে এই অঞ্চলের আর কোনো বন্দরই নিরাপদ থাকবে না। পরিস্থিতি এখন এক চূড়ান্ত অনিশ্চয়তার মুখে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান হরমুজ উন্মুক্ত থাকুক যাতে ইরান কাউকে জিম্মি করতে না পারে, কিন্তু বাস্তবে উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ওয়াশিংটন আসলে পুরো অঞ্চলকে এক আত্মঘাতী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আজ এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি বালুকণায় দীর্ঘদিনের অঘোষিত সমঝোতা চূর্ণ বিচূর্ণ। একদিকে যুক্তরাষ্ট্রের জেদ, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুই দানবের লড়াইয়ের মাঝে পড়ে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশল এখন ছাই হওয়ার দোরগোড়ায়। তারা এখন বুঝতে পারছে যুদ্ধের দামামায় কোনো সমাধান নেই, বরং আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসাই এই মুহূর্তের একমাত্র বাঁচার পথ। সময়ের ঘড়ি টিকটিক করছে, বিশ্ববাজারের তেলের দাম বাড়ছে পাল্লা দিয়ে। হরমুজ থেকে বাব আল মানদেব, গোটা মধ্যপ্রাচ্য এখন একটি মাত্র ভুল বারুদের অপেক্ষায়। আর সেই ভুলটি হয়ে গেলে বিশ্ব অর্থনীতি আর কখনোই আগের মতো ফিরে আসবে না। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন বারুদ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিপরীতে ইরানকে সরাসরি পূর্ণ সমর্থন জানিয়ে চীন এবার ওয়াশিংটনকে দিয়েছে কড়া রেডলাইন সতর্কবার্তা। বেইজিং এর এই শক্ত অবস্থান পুরো পরিস্থিতিকে এক নতুন ও ভয়াবহ মোড় দিয়েছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক কূটনৈতিক বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, হরমুজ প্রণালী কোনো একক দেশের ইচ্ছায় নিয়ন্ত্রিত হতে পারে না। বেইজিং এর বাণিজ্যিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সতর্ক করেছেন, কোনো বহিঃশক্তি যদি এই জলপথে চীনের বাণিজ্যিক প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা করে তবে তা সরাসরি বেইজিং এর স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে। এটি ট্রাম্প প্রশাসনের প্রতি চীনের সরাসরি চ্যালেঞ্জ। উত্তেজনার পারদ আরও ছড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিস্ফোরক তথ্য। সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী চীন গোপনে ইরানকে অত্যাধুনিক বিমান বিধ্বংসী ব্যবস্থা বা ম্যান প্যাডস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এই প্রযুক্তি মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য মরণ ফাঁদ হয়ে উঠতে পারে। সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা এই জল্পনাকে আরও জোরালো করেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ইরানের হাতে চীনের তৈরি প্রযুক্তির উপস্থিতি এখন আর গোপন কিছু নয়। এই জটিল সমীকরণে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও চরম আকার ধারণ করেছে। ইসরায়েল মনে করছে, ইরান যদি চীনের কাছ থেকে উন্নত প্রযুক্তি ও সামরিক সহায়তা পায় তবে তা তাদের জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানোর ভয় এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে রুখতে ইসরায়েল চাইছে ওয়াশিংটন যেন আরও কঠোর অবস্থান নেয়। অন্যদিকে চীন ও রাশিয়ার সাথে ইরানের এই কৌশলগত মৈত্রী ইসরায়েলের আঞ্চলিক আধিপত্যের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও বেইজিং এর এই অবরোধের মাঝে ইরান এখন অনেকটা আত্মবিশ্বাসের সাথেই নিজের অবস্থান ধরে রেখেছে। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চীন বড় অঙ্কের তেল কিনছে, যা তেহরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ফলে মার্কিন নৌ অবরোধের চাপ খুব একটা প্রভাব ফেলছে না। ট্রাম্প যদিও ভেনেজুয়েলার মতো ইরানি নৌ অবরোধের হুমকি দিয়ে রেখেছেন, কিন্তু চীনের সরাসরি সামরিক ও কূটনৈতিক সমর্থনের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সর্বোত্তম ও চূড়ান্ত চাপের নীতি, অন্যদিকে চীন রাশিয়ার ছত্রছায়ায় থাকা ইরানের আপোষহীন মনোভাব। এই দ্বৈরথ কেবল ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্বকে দুই মেরুতে বিভক্ত করে ফেলছে। পাকিস্তান শান্তি ফিরিয়ে আনার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো পক্ষই নমনীয় হওয়ার লক্ষণ দেখাচ্ছে না। চীন কি আসলে যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে সরে আসবে? উত্তরটি এখন সময়ের ওপর নির্ভর করছে। এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ইসরায়েলের নিরাপত্তা, চীনের অর্থনৈতিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যের লড়াই মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ক্ষমতাধর বিমান কোনো সাধারণ যাত্রীবাহী বিমান নয়, বরং স্বয়ং আমেরিকার সুরক্ষার শেষ ভরসা ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের উড়োজাহাজ। আনুষ্ঠানিকভাবে একে বলা হয় বোয়িং E-4B। যখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে পারমাণবিক বোমার আঘাতে চারপাশ ছিন্ন ভিন্ন, তখনও আকাশে অজেয় ডানা মেলে উড়ে বেড়ায় এই দানবীয় বিমান। এটি এমন এক যুদ্ধ বিমান যার মোকাবেলা করার ক্ষমতা বর্তমান বিশ্বের খুব কম সামরিক শক্তিরই আছে। 1974 সালে স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময় এই বিমানকে সামরিক বাহিনীতে যুক্ত করা হয়। এর মূল লক্ষ্য ছিল একটাই, যে কোনো বিপর্যয় বা পারমাণবিক হামলার মুখে যখন স্থলভাগের সব কমান্ড সেন্টার অকেজো হয়ে যাবে, তখন এই বিমানটি আকাশে ভেসে থাকা একটি ভ্রাম্যমাণ পেন্টাগন বা কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে। স্থলভাগের কমান্ডগুলো ধ্বংস হলেও এই বিমানটি আকাশ থেকেই রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই বিমানের ক্ষমতা কল্পনাকেও হার মানায়। এটি একটানা 7 দিন আকাশে উঠতে পারে। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার অবিশ্বাস্য সক্ষমতার কারণে এটি টানা 7 দিন পর্যন্ত আকাশেই টিকে থাকতে পারে। এর 4টি শক্তিশালী ইঞ্জিন 24 ঘন্টায় উড্ডয়নের জন্য প্রস্তুত থাকে। বিপদের সংকেত পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি রানওয়ে ছাড়তে সক্ষম। বিমানের সবচেয়ে বড় শক্তি হলো এর প্রতিরক্ষা। পারমাণবিক বিস্ফোরণের সময় যে ভয়ঙ্কর তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, এই বিমান তা অনায়াসে সহ্য করতে পারে। এর শরীরে এমন বিশেষ আবরণ এবং প্রযুক্তি যুক্ত আছে যা বিকিরণ বা তড়িৎ চৌম্বকীয় আক্রমণের মুখেও এর ভেতরের কম্পিউটার এবং মিশন সিস্টেমকে সচল রাখে। এর ভেতরে রয়েছে 67টি শক্তিশালী অ্যান্টেনা, যা দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা সাবমেরিন, যুদ্ধ জাহাজ বা সামরিক ঘাঁটির সঙ্গে মুহূর্তের মধ্যে গোপন যোগাযোগ করা সম্ভব। 111 জন ক্রু সদস্য নিয়ে চলা এই বিমানে রয়েছে হাইটেক কমান্ড এরিয়া, সম্মেলন কক্ষ, ব্রিফিং রুম এবং উন্নত যোগাযোগ এলাকা। সংকটকালে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং জয়েন্ট চিফস অফ স্টাফ এই বিমানে বসেই যুদ্ধের কৌশল নির্ধারণ করেন এবং পরমাণু অস্ত্র ছোড়ার নির্দেশ দিতে পারেন। অনেকে একে প্রেসিডেন্টের যাতায়াতের বিমান এয়ারফোর্স 1 এর সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন এয়ারফোর্স 1 হলো প্রেসিডেন্টের আরামদায়ক ভ্রমণ বিমান, আর ডুমসডে প্লেন হলো যুদ্ধের ময়দানে ভেসে থাকা এক অজেয় সামরিক দুর্গ। বর্তমানে আমেরিকার কাছে এই শ্রেণীর 4টি বিমান রয়েছে, তবে ক্রমবর্ধমান সাইবার এবং আধুনিক নিরাপত্তা হুমকির কথা মাথায় রেখে আমেরিকা এখন বোয়িং 747-8 মডেলের বিমানগুলোকে সংস্কার করে এই বহরকে আরও আধুনিক করার কাজ শুরু করেছে। এই প্রজেক্টের জন্য ব্যয় করা হচ্ছে প্রায় 13 বিলিয়ন বা 1300 কোটি মার্কিন ডলার। রাশিয়া বাদে পৃথিবীর আর কোনো দেশের হাতে এমন বিশেষায়িত কমান্ড বিমান থাকার তথ্য নেই। ডুমসডে প্লেন কেবল একটি বিমানের নাম নয়, এটি পৃথিবীর বুকে এক চরম আতঙ্ক আর সুরক্ষার শেষ প্রতীকের নাম। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার সময় বা সাম্প্রতিক বিভিন্ন ভূ রাজনৈতিক সংকটে যখনই ওয়াশিংটনের আকাশে এই দানবীয় বিমানকে উঠতে দেখা গেছে, তখনই বিশ্বজুড়ে এক অজানা শঙ্কা কাজ করেছে। কারণ এই বিমানের আকাশে থাকার অর্থই হলো পৃথিবী এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কখনোই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। দেশটির পুরো সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে নিশ্চয়তা বিক্রির ওপর। বিশেষ করে দুবাই শহরটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে তার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বাণিজ্যের অনবদ্য প্রবাহের কারণে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতের ছোঁয়া যখন দুবাইয়ের আকাশ সীমায় পৌঁছেছে, তখন থেকে সেই দীর্ঘ লালিত দুবাই স্বপ্ন এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।
দুবাই হলো বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ফাইন্যান্স, বাণিজ্য এবং পর্যটন হাব। এখানে প্রায় ৮১,০০০ মিলিয়নিয়ার বসবাস করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ের সেই জৌলুস এখন ফিকে হতে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ৩৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২,০০০ ড্রোন ছুড়েছে। এই হামলার পরিমাণ ইসরায়েলের ওপর চালানো হামলার প্রায় সমান। কিন্তু ইসরায়েল ও আমিরাতের মধ্যে বড় একটি পার্থক্য হলো ইসরায়েলের জনগণ যুদ্ধের মাঝেও টিকে থাকার মানসিকতা রাখে। অন্যদিকে দুবাইয়ের ভিত্তি হলো লেনদেনমূলক। হামলার শুরু থেকেই দুবাই থেকে সম্পদশালীরা তাদের ব্যক্তিগত জেটে করে দেশ ছাড়তে শুরু করেছেন। হোটেলের দাম কমছে, শপিং মলগুলো জনশূন্য এবং রিয়েল এস্টেট সূচক মাত্র কয়েকদিনে প্রায় ৩০% নিচে নেমে গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ত যোগাযোগ মাধ্যম, ক্রমাগত ড্রোন হামলার মুখে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি পাম আইল্যান্ডের ফেয়ারমন্ট হোটেলে ইরানি প্রজেক্টাইল আঘাত হানার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। এরপর ৮ মার্চ দুবাই বিচের উপর দিয়ে ইরানি শাহী ড্রোন ও ১০ মার্চ বিমানবন্দরে হামলার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। তেহরানের দৃষ্টিকোণ থেকে আরব আমিরাত সরাসরি যুদ্ধ না করলেও তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অংশ এবং ইসরায়েলের সহযোগী আঞ্চলিক অংশীদার। তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে আক্রমণ না করে দুবাইয়ের মতো স্পর্শকাতর বাণিজ্যিক কেন্দ্রগুলোতে আঘাত হেনে যুদ্ধের ব্যয় বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। তারা জানে দুবাইয়ের সবচেয়ে বড় শক্তি এর প্রেডিক্টেবিলিটি। যখনই কার্গো হ্যান্ডলিং বা ফ্লাইটে দেরি হবে, তখনই বৈশ্বিক বিনিয়োগকারীরা বিকল্প খুঁজতে শুরু করবেন। দুবাইয়ের জনসংখ্যার ৯ জন নাগরিকের মধ্যে প্রায় ৮ জনই বিদেশি। এদের মধ্যে পশ্চিমা পেশাজীবী থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার শ্রমিকরা রয়েছেন। এই বিশাল জনসংখ্যার সাথে দুবাইয়ের সম্পর্ক জৈবিক নয়, বরং বাণিজ্যিক। অর্থাৎ যতক্ষণ এখানে সুযোগ এবং নিরাপত্তা থাকবে, ততক্ষণই তারা এখানে অবস্থান করবে। যখনই জীবনের ঝুঁকি দেখা দেবে, তখন তাসের ঘরের মতো এই অভিবাসী সমাজ ভেঙে পড়ার উপক্রম হবে। বড় বিনিয়োগকারীরা ইতোমধ্যে তাদের পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে শুরু করেছেন এবং পুঁজি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। যদিও আমিরাতি নেতৃত্ব যুদ্ধ পরবর্তী সময়ে নতুন প্রণোদনা, গোল্ডেন ভিসা বা বেইল আউট প্যাকেজ দিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করবে, কিন্তু অবিচ্ছিন্ন প্রবাহের যে ভাবমূর্তি দুবাই বিক্রি করত, তাতে বড় ধরনের ফাটল ধরেছে। দুবাইয়ের মডেলটি এতদিন চমৎকারভাবে কাজ করছিল, কারণ সবাই ধরে নিয়েছিল যে এই শহরটি ভূ রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু বর্তমান সংঘাত প্রমাণ করেছে যে কোনো শহরই ভৌগোলিক অবস্থান এবং সংঘাতের বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মহা সমারোহে যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছেন, ঠিক তখনই পর্দার আড়ালে দানা বাঁধছে এক নতুন ও আরও ভয়ঙ্কর সংঘাতের বীজ। কাগজে কলমে শান্তি চুক্তির কথা বলা হলেও বাস্তবে ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও স্ববিরোধী বক্তব্য পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। শান্তি চুক্তি সই হওয়ার প্রথম ১২ ঘন্টার মধ্যে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের তেল শোধনাগারগুলোতে একের পর এক রহস্যময় হামলা হয়েছে। ইরান দাবি করেছে ইসরায়েল ও আমেরিকা আগে তাদের তেল শোধনাগারে হামলা চালিয়েছে, যার প্রতিশোধ হিসেবে তারা উপসাগরীয় দেশগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বৃষ্টি বর্ষণ করেছে। কিন্তু পেন্টাগন সরাসরি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে ইরানের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কমান্ড সেন্টারের ব্যর্থতার কারণেই হামলাগুলো থামছে না। যুদ্ধের এই ভুতুড়ে পরিস্থিতি সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু এখন লেবানন। পাকিস্তানি মধ্যস্থতাকারীরা দাবি করেছেন এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু ইসরায়েল এই দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে তাদের অভিযান থামবে না, উল্টো ইসরায়েল তাদের হামলার তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। লেবানন রেড ক্রসের তথ্যমতে যুদ্ধবিরতি ঘোষণার পর সেখানে ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন চলতে থাকলে তারা পুনরায় যুদ্ধের পূর্ণ শক্তিতে ফিরে আসবে এবং হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রধান শর্ত ছিল বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী খুলে দেয়া, কিন্তু এখানেও শুরু হয়েছে চরম বিভ্রান্তি। ট্রাম্প বলছেন প্রণালী এখন উন্মুক্ত, কিন্তু ইরান বলছে অন্য কথা। তাদের সাফ কথা, যে কোনো জাহাজ পার হতে হলে ইরানি সামরিক বাহিনীর অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টোল বা শুল্ক দিতে হবে। ট্রাম্প আবার অদ্ভুত এক দাবি তুলেছেন যে আমেরিকা ও ইরান মিলে যৌথভাবে এই টোল ব্যবস্থা পরিচালনা করতে পারে। এই স্ববিরোধী বক্তব্য বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা তৈরি করেছে।
আলোচনার টেবিলে বসার আগেই দুই পক্ষ দুই মেরুতে অবস্থান করছে। ইরান তাদের 10 দফা দাবি পেশ করেছে, যার মধ্যে রয়েছে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ পাওয়া। ট্রাম্প প্রথমে একে গ্রহণযোগ্য ভিত্তি বললেও পরে ভোল পাল্টে আমেরিকার 15 দফার কথা বলছেন। ট্রাম্প কড়া ভাষায় জানিয়েছেন ইরানের মাটিতে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না এবং তাদের মজুত করা সমস্ত পারমাণবিক ধুলো আমেরিকা খুঁড়ে বের করে নিয়ে আসবে। ইসরায়েলের অভ্যন্তরে এবং আমেরিকার রিপাবলিকান শিবিরে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিনেটর লিন্ডলে গ্রাহাম এবং খোদ নেতানিয়াহু এই চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC হুঁশিয়ারি দিয়েছে যে তাদের হাত এখনও বন্দুকের ট্রিগারে রয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো যুদ্ধের প্রস্তুতি গুটিয়ে ফেলেননি। তারা পরিষ্কার জানিয়েছেন এটি কোনো স্থায়ী শান্তি নয়, বরং কেবল একটি বিরতি। ইরান এক চুল বিচ্যুত হলেই মুহূর্তের নোটিসে আবার শুরু হবে বিধ্বংসী লড়াই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বড় প্রশ্ন উঠছে এই সংকটময় সময়ে ইরানের পাশে আসলে কি করছে চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান যখন পাল্টা আঘাত হানছে, তখন বেইজিং এর ভূমিকা চোখে পড়ার মতো হলেও সরাসরি নয়, বরং অনেকটাই হিসেবি ও কৌশলী। প্রথমেই স্পষ্ট করে বলা দরকার, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এই সম্পর্ক পুরোপুরি স্বার্থভিত্তিক। চীনের জন্য ইরান মূলত সস্তা তেলের বড় উৎস। কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চীন। ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনের বাজারে, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে চীন ইরানের ওপর নির্ভরশীল, বরং বাস্তবতা হলো চীনের কাছে সৌদি আরব বা উপসাগরীয় অন্যান্য দেশ আরও স্থিতিশীল এবং নিরাপদ জ্বালানি সরবরাহকারী। তাই ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। এই কারণেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে দূরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করলেও তারা কখনোই প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দেয়নি, বরং তারা বারবার সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে একেবারে হাত গুটিয়ে বসে নেই বেইজিং। পরোক্ষভাবে কিছু সহায়তার ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারছে, আর এর পেছনে চীনের উপগ্রহ নির্দেশনা ব্যবস্থার ভূমিকা থাকতে পারে। এছাড়া অতীতে ড্রোন প্রযুক্তি, কিছু রাসায়নিক উপাদান এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথাও উঠে এসেছে। তবুও চীন খুব সাবধানে এগোচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে ঢুকে পড়লে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে, এটা তারা ভালোভাবেই জানে। চীনের আসল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। তারা চায় তেল সরবরাহ বন্ধ না হোক, বাণিজ্য চলমান থাকুক এবং যুদ্ধ দ্রুত শেষ হোক। এই লক্ষ্যেই তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, বিশেষ দূত পাঠানো, সবকিছুই যুদ্ধবিরতির জন্য চাপ তৈরির অংশ। কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক প্রভাব খুব সীমিত। চীন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার উপসাগরীয় দেশগুলোকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। ফলে তারা এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে রয়েছে। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। সুযোগ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের শক্তি ও প্রভাব ক্ষয় করছে, যা চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কিন্তু ঝুঁকিও কম নয়। তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে চীনের অর্থনীতিতে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ সহ বিভিন্ন বড় বাজার ক্ষতিগ্রস্ত হলে চীনের পণ্য বিক্রি কমে যাবে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা হবে। সব মিলিয়ে ইরানের জন্য চীন এখনো সরাসরি যোদ্ধা নয়, বরং নীরব কৌশলবিদ। তারা ইরানকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, আবার খোলাখুলি পাশে দাঁড়াচ্ছেও না। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ আরো বিস্তৃত হয়, তখন কি চীন তাদের অবস্থান বদলাবে, নাকি শেষ পর্যন্ত তারা কেবল দূর থেকে খেলা দেখেই যাবে? আপাতত উত্তর স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত, চীন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ঠান্ডা মাথায়, হিসেব বসে, নিজেদের লাভ ক্ষতি বিচার করে। হিজবুল্লাহ এবং ইরানের সমন্বিত ও বিধ্বংসী হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে হিজবুল্লাহর সরাসরি হামলা এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে।
হাইফার তেল শোধনাগার ও নৌঘাঁটিতে আঘাত। প্রতিবেদনে জানা গেছে, হিজবুল্লাহ হাইফার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে একই ঝাঁক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরপরই হাইফার বিশালাকার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারের পরিকাঠামো এবং ইসরায়েলের অন্যতম প্রধান জ্বালানি কোম্পানি বাজান গ্রুপের একটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইরানি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। যদিও ইসরায়েলি ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবে এই হামলা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একই যোগে বহুমুখী হামলা শুধু হাইফা নয়, যুদ্ধের পরিধি এখন ইসরায়েলের গভীরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলের দিমোনা, তেল আবিব এবং বীরশেবা এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে ইরান 3টি পৃথক ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। বীরশেবার একটি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিষাক্ত রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া একটি কীটনাশক ট্যাঙ্কে আগুন লেগে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। লেবানন সীমান্ত এখন বিশ্বের অন্যতম উদ্বায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন ও গাইডেড মিসাইলগুলো ইসরায়েলি সাজোয়া ইউনিট এবং সেনাদের অবস্থানের ওপর নিখুঁতভাবে আঘাত হানছে। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ অন্তত 114টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে হিজবুল্লাহর হামলার সক্ষমতা এবং রণকৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী হয়ে উঠেছে। আঞ্চলিক যুদ্ধের পদক্ষেপ। এই হামলার ব্যাপকতা এবং সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি ইরান থেকে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ইসরায়েলের গ্যালিলি, টাইবেরিয়াস এবং নেতানিয়া জুড়ে অনবরত সাইরেন বেজে চলেছে, যা সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC পরিষ্কারভাবে জানিয়েছে, এই হামলাগুলো তাদের ভূখণ্ডে এবং অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার জবাব। ইসরায়েলও বসে নেই, তারা ইরানের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ হঠাৎ করেই এক নতুন ভয়ঙ্কর মোড়ে ঢুকে পড়ছে। এতদিন পরোক্ষভাবে যুক্ত থাকা দেশগুলো এখন সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বড় চমক, সংযুক্ত আরব আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। এই সিদ্ধান্ত যদি বাস্তবে রূপ নেয়, তাহলে পুরো অঞ্চলই আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে। সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, কিন্তু বর্তমানে ইরান কার্যত এই পথ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে UAE আর চুপ করে বসে থাকতে চায় না। আরব কূটনীতিকদের মতে দেশটি এখন সক্রিয়ভাবে পরিকল্পনা করছে কিভাবে সামরিক শক্তি ব্যবহার করে এই প্রণালী আবার খুলে দেওয়া যায়। শুধু তাই নয়, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা করছে, যাতে সামরিক পদক্ষেপের অনুমোদন পাওয়া যায়। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার বড় শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনের কথাও বলা হচ্ছে, যাদের একটাই লক্ষ্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া। ইতোমধ্যে UAE সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে পেতে রাখা মাইন পরিষ্কার করা, নৌবাহিনীর সহায়তা দেয়া, এমনকি সরাসরি যুদ্ধে অংশ নেওয়া। এমনকি ইরানের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত দ্বীপ আবু মুসার মতো কৌশলগত জায়গাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও আলোচনা চলছে। এটি UAE এর জন্য একটি বড় পরিবর্তন। এতদিন তারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এক ধরনের ভারসাম্য নীতি অনুসরণ করত। বিশেষ করে দুবাই ছিল ইরানের সঙ্গে ব্যবসার একটি বড় কেন্দ্র, কিন্তু এখন সেই ভারসাম্য ভেঙে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, কারণটা স্পষ্ট, যুদ্ধ এখন UAE এর দরজায় এসে পৌঁছেছে। ইরান গত কয়েকদিনে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আমিরাতের উপর। পুরো সংঘাত জুড়ে প্রায় 2500টির মতো প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি UAE যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায়, তাহলে তাদের উপর আরো ভয়াবহ হামলা চালানো হবে। এদিকে উপসাগরীয় অন্যান্য দেশ যেমন সৌদি আরব ও বাহরাইনও ধীরে ধীরে ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাহরাইন ইতোমধ্যে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, তবে তারা এখনো সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় UAE যদি প্রথম দেশ হিসেবে সরাসরি যুদ্ধে নামে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে নতুন করে সেনা মোতায়েন করছেন। তিনি নাকি বলেছেন হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না হলেও যুদ্ধ শেষ করতে রাজি আছেন। এটি একটি বড় কৌশলগত পরিবর্তন, কারণ এতদিন এই প্রণালী খোলা রাখা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে ট্রাম্প মনে করছেন জোর করে এই পথ খুলতে গেলে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তাই তিনি এখন ইরানের নৌবাহিনী দুর্বল করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানো এবং পরে কূটনৈতিক চাপ তৈরি করার পরিকল্পনায় এগোচ্ছেন। মধ্যপ্রাচ্যের উত্তর সীমান্তে আবারও বিস্ফোরণময় পরিস্থিতি। রকেট, ড্রোন আর পাল্টা হামলায় আগুন জ্বলছে যুদ্ধের নতুন ফ্রন্টে। লেবানন থেকে একযোগে 50টির বেশি রকেট ছুড়ে মেরেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরাঞ্চল। ইহুদি ধর্মীয় উৎসব পাস ওভারের প্রথম দিনেই এই হামলা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে পুরো উত্তর ইসরায়েল জুড়ে। হাজার হাজার মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে ঢুকে পড়ে। সীমান্তবর্তী শহর কিরিয়াত সিমোনা এ একটি রকেট আঘাত হানলে অন্তত 2 জন আহত হয়। আতঙ্ক আর বিশৃঙ্খলায় উৎসবের আমেজ মুহূর্তেই বদলে যায় যুদ্ধক্ষেত্রে। একই দিনে আরেকটি হামলায় হাইফার কাছাকাছি এলাকায় কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায় বেশিরভাগ রকেট প্রতিহত করা হয়েছে আর কিছু খোলা জায়গায় পড়তে দেওয়া হয়েছে যাতে বড় ক্ষতি না হয়। তবে এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দিয়েছে সংঘাত এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং যে কোনো সময় বড় আকার নিতে পারে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। গত 24 ঘন্টায় দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান ও নৌ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলায় হিজবুল্লাহর 40 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের বহু ঘাঁটি ধ্বংস করা হয়েছে। টার্গেট করা হয়েছে কমান্ড সেন্টার, অস্ত্র ভান্ডার, রকেট লঞ্চার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অবস্থান। শুধু আকাশ নয়, সমুদ্র থেকেও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। একই সঙ্গে স্থল অভিযানও জোরদার করা হয়েছে। গ্যালিলি ডিভিশন শত্রুদের একটি দল শনাক্ত করে ধ্বংস করেছে, আর অন্য ইউনিটগুলো মোটর সাইকেলে থাকা সশস্ত্র যোদ্ধাদের উপর আঘাত হেনে কয়েকজনকে হত্যা করেছে। একাধিক স্থানে অস্ত্র ও অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধের মাশুলও দিচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক লড়াইয়ে অন্তত 4 জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোয়া মাদমনি, সার্জেন্ট বেন কোহেন, সার্জেন্ট লিরন বেনজিয়ন এবং সার্জেন্ট ম্যাক্সিম অ্যান্টিস। আহত হয়েছেন আরো অনেক সৈন্য। একদিনেই প্রায় 48 জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছে সামরিক বাহিনী। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে আর পরিবারগুলো হারাচ্ছে তাদের প্রিয়জনদের। হিজবুল্লাহ এখন নতুন কৌশল ব্যবহার করছে। রকেটের পাশাপাশি ড্রোন হামলাও বাড়ানো হয়েছে। এই ঘটনায় ড্রোন বিস্ফোরণে কয়েকজন রিজার্ভ সেনা আহত হন। আরেক ঘটনায় রকেটের স্প্লিন্টারে একজন সৈন্য গুরুতর জখম হন। এসব হামলা দেখাচ্ছে যুদ্ধ এখন আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি আবাসিক ভবনে বিমান হামলার খবর পাওয়া গেছে, যদিও বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। এতে করে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরো পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ লাগাতার আক্রমণ, অন্যদিকে ইসরায়েলের পাল্টা শক্তিশালী অভিযান। দুই পক্ষই যেন পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, এটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে জড়িয়ে পড়তে পারে আরও শক্তিধর দেশ।